প্রতিষ্ঠান তো তারই নাম গায়। ভারতেশ্বরী হোমসেই তার বাড়িঘর। পরিচালক প্রতিভা মুৎসুদ্দির কথা ছাড়া এখনো নাকি গাছের পাতাটিও নড়ে না। দেশ সেবা, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মেয়েদের শিক্ষিত স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার দীর্ঘ লড়াইয়ের লৌহ মানবীর অভিজ্ঞতার গল্পের পরতে পরতে যেন দীর্ঘদিন বুদবুদ করতে থাকা মায়ার লাভা। এই বাংলার একজন লৌহমানবী, একজন শিক্ষাব্রতী ভাষা সৈনিক, সক্রিয় রাজনৈতিক কর্মী, একজন প্রতিভার কথা শুরু হোক তবে বাংলা ভাষার লড়াই থেকেই, যে ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় 1971-এর 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশ, আর প্রতিভাও জন্মেছেন 1935 সালের 16ই ডিসেম্বর। 1948-এ ক্লাস 8-এ পড়ি। মহামণি অ্যাংলো-পাল ইনস্টিটিউশন, একটা গ্রাম। পাকিস্তান হলো তো 1947 সনের 14ই আগস্ট, আর মার্চে মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে ঘোষণা করলেন উর্দু অ্যান্ড উর্দু only shall be the state language of Pakistan। এই কথা শুনে তো ওই ঢাকা ইউনিভার্সিটিতে মতিন ভাই ন ন করে উঠছিল, ওনার সাথে আরও যারা ছাড়া ছিল তারা সবাই ন ন করে উঠলো, উনি তো ভয়ে চলে গেল। কারণ এই খবর কিন্তু এই পূর্ব পাকিস্তানের সব স্কুল কলেজে ছড়িয়ে পড়েছিল। তো আমাদের স্কুলে নিকুঞ্জ বিহারী দে বলে একজন শিক্ষক ছিলেন, উনি আসলে সুকান্তপন্থী, সুকান্ত ভট্টাচার্যের ভক্ত। তো উনি এবং ওনার স্ত্রী নিরুপমা দে, ওনারা ওই স্কুলে চাকরি নিয়েছেন, এটা কো এডুকেশন। তো ওখানে ওনারা আর কি ওই প্রগতিশীল কথাবার্তা ওখানে ওনারা বলতেন। তো তখন থেকেই আমার ক্লাস 8-এ পড়ি, এটা কেমন কথা। এদিকে তো ঢাকা ইউনিভার্সিটি তো আরম্ভ হয়ে গেছে ন। তো আমি তো কিশোর, তখন ক্লাস 8-এ পড়ি। এটা কেমন কথা, পাকিস্তান হইল তার দুই অঙ্গ, 1000 মাইলের তফাৎ, 2 হাত, 1000 মাইলের তফাৎ। এখন আবার বলে যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। এটা কেমন করে হতে পারে? হ্যাঁ, বাংলা ভাষাভাষী হলো 56%, 56 জন, আর তারা হলো 44 জন। তা এখন আমাদের উপর এটা কী করে হয়? আমরা তখন অবাক। আমাদের স্কুলে আবার প্রত্যেক উইকেন্ডে হতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিতর্ক, কবিতা, গল্প বলা ইত্যাদি ইত্যাদি এরকম হতো। তো ওইখানেই বাংলা ভাষা সম্পর্কে অনেক কথা বলতেন, সুকান্ত সম্পর্কে কথা বলতেন। তো তখন থেকেই ওই বীজটা এইখানে। রাষ্ট্রভাষা বাংলা না হলে তো আমরা তো সব শেষ বাঙালি, আমরা তো সব মূর্খ হয়ে যাব। তখন থেকে এখানে, এবং ওই শিক্ষক নিকুঞ্জ বিহারী দে আমাদের মানুষ করার জন্য এই একবার একটা কালচারাল হলো আবৃত্তি প্রতিযোগিতা, আমাকে দিলেন রবি ঠাকুরের সবলা। হ্যাঁ, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন না হয়ে দেব অধিকার হে বিধাতা। উনি আমাকে ওই কবিতাটা দিলেন, আর আমার এক বান্ধবী গৌরী, ডাকনাম বাণী, ওই দিলেন কৃষ্ণকলি। ওর চোখগুলো এরকম অনেক বড় বড় আর সুন্দর শ্যামলা, ওকে দিয়েছেন এটা, আর আমাকে দিলেন এটা। আমি যখন সবলা আবৃত্তি করছি তখন একেবারে মানে পিনপতন, নীরবতা। তো এর মধ্যে মাহবুব আলম চৌধুরী আর ঢাকা ইউনিভার্সিটিতে আমার সম্পর্কে মামা হন দেবপ্রিয় বড়ুয়া। ওনারা তখন ছাত্ররা তখন এইটার পর থেকেই বিভিন্ন স্কুল কলেজে ওনারা এইটার বিরুদ্ধে আস্তে আস্তে সংগঠিত হতে থাকে। তো ওনারা
ছাত্র ফেডারেশন বলে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, ওই ছাত্র ফেডারেশনের অঙ্গ সংগঠিত করার জন্য মহামনি স্কুলে গেছি। তো ওখানে শুনি লাইস হলো ক্লাস 10-এর ছেলে, ওর ভাই বিনয় আইস আমার সাথে পড়তো। তো ওই কবিতাটা শুনে ওরা বলছে এইখানকার ছাত্র ফেডারেশনের ইয়েতে সংগঠনে প্রতিভা হবে ছাত্রী সংঘের সাধারণ সম্পাদিকা। তো আমার ওইখানে সুবিধা দিয়ে আর বড় অনেকে ছিল, 9-10-এর মেয়েরা ছিল। না না ওরা না, ওই যে নিকুঞ্জবাবু শিখিয়ে দিয়েছেন, আর তাছাড়া ওরা কবিতাটা শুনেছে যে নারী অধিকারের হতো, তা ওকেই এটা হতে হবে। তো তখন থেকে আমরা সংগঠিত হচ্ছি। এখন এগুলো তো কায়দা আজমের বিরুদ্ধে তো কেউ কথা বলতে পারে না, কিন্তু ওইখানে স্বদেশ প্রেমের কবিতা, এই নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি অধিকার, তারপরে নজরুলের কবিতা, তারপরে সুকান্তের কবিতা, এইগুলা ওইখানে আমাদের শেখাতেন স্বাধীনতা। যাই হোক, তখন আমাকে বানালেন। আমরা তখন ওখানে একটা দেয়াল পত্রিকা বার করতাম। সেই দেয়াল পত্রিকাতে বাংলা ভাষার সমৃদ্ধি, বাংলা ভাষা যে কত ভালো এইটার উপরে লেখালেখি ওখানে হতো। আর যখন বক্তৃতা হতো, উপস্থিত বক্তৃতা, এই বক্তৃতা তার মধ্যে ভাষা সম্পর্কেও কথাবার্তা বলা হতো। আপনাকে যে ভাষা সৈনিক হিসেবে বাঙালি চেনে, তারপর না এইটা তো ভাষার দিকে তো আমার একটা রয়েছে। তারপর যখন চিটাগাং কলেজে, চট্টগ্রাম কলেজে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই, ওখানেই ওই ভাষার ইয়েটা আস্তে আস্তে চলতে থাকে 51 সনে। আর ওই মাহবুব ভাই উনি তো ওই যে সাংস্কৃতিক সব জাগরণের জন্য যিনি উনি একটা সীমান্ত বলে পত্রিকা বার করেছিলেন ওই সময়। ওখানে সব প্রোগ্রেসিভ লেখক লেখিকারা লিখতেন, পশ্চিম বাংলার লেখকরা লিখতেন সীমান্ত। এখন সীমান্তেই সূর্য উঠবে, ওরা বলতো সীমান্তেই সূর্য উঠবে। তো যাই হোক, উনি এগুলো করতেন। তারপর যখন আমরা তো ভাষার জন্য আছেই, তারপরে যখন এই গুলি হলো, তখন এই তো সব জায়গায় ছেলেরা আমরা সব বেরিয়ে আসছি। ছেলেরা আমাদের একটা মেয়েদের, আমরা মেয়ে কম, মেয়েদের একটা ট্রাক ঠিক করে দিয়েছে। সেই ট্রাকে চট্টগ্রাম কলেজ থেকে খাস্তগিরি সব কাছে, তো ওইখান থেকেই আমরা মেয়েরা উঠে প্রথমে খাস্তগিরি গেলাম। খাস্তগিরি রাষ্ট্রভাষা বাংলা চাই, বোনেরা বেশি আর খনি শক্তিশালী বিজয় চাই, এরকম আমরা। তো ওখান থেকে হালিমা বলে একটা মেয়ে ওখান থেকে স্লোগান দিতে লাগলো। তখন মাহবুব ভাইয়ের বউ জশনার বুলবুল, জাহানারা, জুবিলি, ওরাও ওইখানে পড়তো, ওরাও স্লোগান দিয়েছে ওখানে আসলে। কিন্তু ওরা আমাদের সাথে ট্রাকে ওঠে নাই। আমরা এই ট্রাক নিয়ে চট্টগ্রামের যত মেয়েদের স্কুল আছে, নন্দনকানন স্কুলে গুলজার বেগম, কুসুম কুমারী, ওই মেয়েদের স্কুলের সামনে সামনে গিয়ে স্লোগান দিয়ে চলে আসছি, যার বাড়িতে আমরা চলে আসছি। তারপরে একটা এই মিটিং হয়েছিল লালদিঘির ময়দানে। ওই যে মাহবুব ভাই যে বইতে লিখেছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসছি, ওনার তখন জল বসন্ত হয়েছিল। হ্যাঁ, তখন ওইটা ইয়ে করার জন্য ওরা প্রেসে গিয়েছিল, কিন্তু কর্মচারীরা ওইটা সামাও লুকিয়ে রেখেছিল। লুকিয়ে রেখেছে। তখন ওই মিটিংয়ে 23 তারিখের মিটিংয়ে ওই বইটা বাজেয়াপ্ত করার জন্য ওখানে প্রেসে আসছিল, ওরা গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তখন তো ছাপা হয়নি, মানে ওইখানে ছাপা হয়েছে কিন্তু বই আকারে ছাপা হয়নি। তখন ওই কবিতাটা নিয়ে লালদিঘির ময়দানে 23 তারিখে ওরা মিটিংয়ে হারুনুর রশিদ বলে একটা ছেলে, ও ছাত্র ফেডারেশন, ওই কবিতাটা আবৃত্তি করেছে। কবিতাটার ভাষা তো মানে সাংঘাতিক অবস্থা, ও সুন্দর করে আবৃত্তি করতে, তখন তো একেবারে ফায়ার সব। তো আমরা তো কম মানুষ, আমরা এক কোনায় বসেছিলাম, বসে তারপর আমরা চলে আসছি। আসার পরে এই আমার বাবা এই সমস্ত খবর জানে না, কারণ কলেজের থেকে এটা অনেক দূরে, তো এইসব খবর আমার বাবা ছিলেন উকিল, কোর্টের উনি ওসব জানতেন না, উনি জেনেছেন পরে। তো যাই হোক, তারপরে ওইটা পর্যন্ত হইল, ওই মিটিং পর্যন্ত।
তারপরে তো আমি চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্সে ভর্তি হয়েছিলাম, ইকোনমিক্সে অনার্স। তারপরে ওই ইয়েতে কার্জন হলে একটা সম্মেলন হয় 1954 সালে, সাহিত্য সম্মেলন। এরা সাহিত্যিকটা তখন করতো কি, জিন্নার এগেন্সটে তো কিছু বলতে পারে না, সাহিত্য সম্মেলন। একবার হলো গৌরীয় মাঠে, সেখানে কবি সুফিয়া কামাল গিয়েছিলেন, তখন আমি স্কুলে পড়ি। তারপরে এরা ওই কার্জন হলে সাহিত্য সম্মেলন, তারপরে আবার কুমিল্লায়ও করেছিল। কুমিল্লায় বঙ্গবন্ধু তো সাহিত্য সম্মেলন, তো বঙ্গবন্ধু ছিলেন। কুমিল্লায় আমি যাইনি। আচ্ছা, কুমিল্লায় আমি বঙ্গবন্ধুকে দেখি নাই, সুফিয়া কামালকে দেখেছি। সুফিয়া কামাল আর ওই যে ডক্টর শহীদুল্লাহ। তো ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটি সবটা ঘুরে দেখেছি, এখানে আমার পড়তে হবে। তারপরে তখন ওই যে মেয়েদের উইমেন স্টুডেন্ট ছিলেন, চামেলি হাউস বলতো, ওইখানে আবার দিলারা হাসেম পড়তো, রুবি গজনবী পড়তো, আমার কয়েকজন বান্ধবী পড়তো। তো ওখানে গেছি, গিয়ে সব দেখলাম কি অবস্থা টবস্থা। ঢাকা হলে একা একা ঘুরেছি, এক রাস্তা 3বারও ঘুরেছি কেউ না থেকে। তারপরে তো ওইখানে বাড়িতে এসে বাবাকে বললাম, বাবা আমি এখন ইউনিভার্সিটিতে যাব, তাহলে তোমাকে কে নিয়ে যাবে? আমি ব্যবস্থা করে এসেছি, আমি পারবো। আমি কিন্তু আগে কোনোদিন ট্রেনে চলি নাই, প্রথম ট্রেনে চললাম ওই সম্মেলনে আসার সময়। তারপরে আবার দ্বিতীয় বাবাকে বললাম, কাউকে লাগবে না, ওখানে দেবপ্রিয় মামা আছে, আর আমি যেতে পারবো, আমাকে ট্রেনে তুলে দিলেই আমি যেতে পারবো, আমি দেখে আসছি। তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম অর্থনীতিতে। তখন ওখানে যাওয়ার পরে ছাত্র ইউনিয়ন, ওখানে ছাত্র ইউনিয়ন তো খুবই শক্তিশালী, ওইটা ছাত্র ফেডারেশনের ছাত্র ইউনিয়ন হয়ে গেল। তারপর আমি ঢাকা হলের অ্যাটাস্ট, ওখানে ইউনিভার্সিটিতে নিয়ম ছিল মেয়েরা ছেলেদের হলে অ্যাটাস্ট থাকবে, অ্যাটাস্ট। মুসলিমরা থাকতো SM হল আর এফিস হলের অ্যাটাস্ট, ওই ইকবাল হলে থাকতো না, অ্যাটাস্ট থাকতো না। আর সব মাইনরিটিরা, সব হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, এরা অ্যাটাস্ট থাকতো ঢাকা হলের। তা আমি ঢাকা হলের অ্যাটাস্ট ছিলাম। প্রতিভা মূর্ছতি অগ্রণী ভাষা সৈনিক, এই হিসেবে তোমাকে সবাই চেনে। কোন মানে পার্টিকুলার 55 সনে? আচ্ছা, সেইটা আমি তো 54 সনে গেছি, 55 সনে ওইখানে তখন তখন 92A, হ্যাঁ, তখন 92 আমরা সাবসিডিয়ারি পরীক্ষা দেব, আমার সাবসিডি। তো ছেলেরা বললো যে, ছেলেমেয়েরা বললো পরীক্ষার্থীরা এসো না, তোমরা থেকো, আমরাই থাকবো, তোমরা এসো না। তা আমরা যাইনি ওই দিন 55 সনের 21শে ফেব্রুয়ারি আমরা হোস্টেলে। ও বাবা, হঠাৎ শুনি 11টার দিকে যে ইউনিভার্সিটিতে আর্মিতে ঘিরে ফেলেছে। মেডিকেল কলেজ থেকে কিছু মেয়ে গ্রেপ্তার করেছে, মিটফোর্ড থেকে কিছু মেয়ে গ্রেপ্তার করেছে, এখন ঢাকা ইউনিভার্সিটি এসছে। আমরা তখন সবাই ছিলাম, আর সবাই বের হয়ে লাইন করে আমরা বেরিয়ে আসলো। রাস্তার দুধারে সে আর্মির লোক, বুলেট দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি জানি হেমলেট দাঁড়িয়ে, আমরা তাদের সামনে দিয়ে গড 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 করতে গেছি, স্লোগান দেই নাই তখনও। তারপর গিয়ে তখন দেখি আমতলা একটা মিটিং হচ্ছে, একটা ছেলে বক্তৃতা করছে। আমরা যে আমতলায় বসেছি তখন দেখি ছেলেরা দৌড়ায় কেন, লাঠিচার্জ শুরু হয়ে গেছে। লাঠিচার্জ, আমার পায়েও 2টা পড়েছে, আমি তো পড়ে গেছি বলে 2টা ছেলে আমাকে আবার তুলে তারা তো করে আমাকে নিয়ে লাইব্রেরির সামনে রাখলো। তারপরে ছেলেরা যেদিকে পারে পালালো, আমরা কমন রুমে গেলাম, মেয়েদের কমন রুম, আমি তো কমন রুমে গেলাম। কমন রুমে গিয়ে দেখি ছেলেরা সব পালাচ্ছে, আর আর্মির লোকরা সব ঘুরে ঘুরে সব দেখছে। এখন তো কী করবো, সন্ধ্যা হয়ে গেলে কি করব, তখন আমরা লাইব্রেরিতে যাই। কিছু পালিয়েছে, মেডিকেল কলেজের ওইদিকে কিছু পালিয়েছে, আমরা 7 জন পালাই নাই, পালাবার কথা ভাবিও নাই। আমরা লাইব্রেরিতে গেছি, লাইব্রেরিয়ান কার্ড ছাড়াই আমাদের বই দিল। তা
আমরা বই পড়ছি এরকম ভান করছি। পরে দেখি সন্ধ্যা হয় এরকম। এখন আমরা জানি যে ইলা মিত্র, মমতাজ আপা এদের অনেক অত্যাচার করেছে একা ধরে, আমরা একা ধরা পড়বো না, যখনই যাই একসাথেই যাব। তারপর সন্ধ্যার দিকে আমরা সবাই একসাথে তখনও স্লোগান দিয়ে আমরা একসাথে যে ইউনিভার্সিটিতে গেটে এসেছি, ওরা আমাদের একটা ভ্যান দেখাই দিল, তো ওই ভ্যানে ওঠো। তখনই আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে আরম্ভ। যেই আমরা স্লোগান দিতে আরম্ভ করেছি তখন চারদিক থেকে ছেলেরা সব বেরিয়েছে। ছেলেরা কি মেয়েরা স্লোগান দিচ্ছে, জেলে যাচ্ছে ছেলেরা বসে থাকবে? ওরা তখন বার হয়ে গেছে আমাদের এই ভ্যানে করে ইয়েতে লালবাগ থানায় আমাদের নিয়ে গেছে, কারণ আমি তো ওয়ারেন্ট নাই এতগুলো ছেলে মেয়ে। তা শেষে আমরা একজন বলে কি যে করে এই ফেব্রুয়ারি মাস আসলে না হলে তো মরবেন, আপনারাও মরবেন, এই বাংলা ভাষা যদি রাষ্ট্রভাষা না হয় আপনারাও মরবেন। তারপরে হাসে, তারপর দেখো প্রত্যেকের নামে ওয়ারেন্ট লিখে টিকে আমরা দিতে রাত হয়ে গেছে। শেষে আমাদের নিয়ে গেল সেন্ট্রাল জেলে নিয়ে গেল। এখন আমাদের যেখানে দিয়ে গেছে সেখানে বলে আগে রাজনৈতিক বন্দীরা ছিলেন, ওই ইলা মিত্ররা ছিল। ওরা যখন শুনেছে যে ইউনিভার্সিটি থেকে অনেক মেয়ে ধরা পড়েছে, তখন ওরা ঠিক আছে আমরা তখন ওইটা 29 জন ওইখানে মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি 55 সালে 92A আর্মি লতে মানে 92A ওই জন্য তো মিছিল করতে পারবে না, করতে পারবে না। তারপরে আমাদের একটা 29 জন ছিলাম আমরা 7 জন, তা মেডিকেল কলেজের কিছু মিডফোর্ডের কিছু। আচ্ছা, তারপরে ওখানে দিল, আমাদের গণে ঢুকালো, খেতে দিল কি দিল না মনেও নাই। তারপরে তো দেখি আমি তো নিরামিষ খাই, সকালবেলা করে একটা উঠানের মতো ছিল, তো সেই উঠানে আমরা হাডুডু খেলতাম, তারপর গান গাইতাম কি ভুলবো না সে 21শে ফেব্রুয়ারি ভুলবো না, মনে আছে? হ্যাঁ, জোরে জোরে গান গাইতাম। গানটা মনে আছে? হ্যাঁ, গানটা মনে আছে পুরো তো ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। হ্যাঁ, তারপর জাগো অনশন বন্দি উঠলে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, তার বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, কথাগুলো তো এখন ভুলে গেছে। তার কারার ওই লৌহ কপাট ভেঙে করবে ডোপাট, এই চিৎকার করে আর গান গাইতাম। সকালে উঠে ছেড়ে দিত ওই উঠান পর্যন্ত কোড়া গাড়ি আর তো ওরা আবার বলে গেছে ওদের কিছু লাগলে ওদের চাইতে বলো, ওরা তো জানে না, ওদের চাইতে বলো। ওখানে আবার মহিলা থাকে, কয়েদি থাকে এদের হেল্প করার জন্য, কয়েদিদের হেল্প করার জন্য। সকালে উঠে ওই গান আর ওখানে খেলা এরকম। এর মধ্যে ওই যে মালিক সাহেব আছে না, বিতিদির ভালো নাম কি, বিতিদিও লিডার ছিল। প্রথমেই গেল উনি, তারপরে সব বড় বড় অফিসারের মেয়েরা, সরকারি অফিসারের মেয়ে বাপরা গিয়ে সব 1-2 দিন করে নিয়ে গেল। ওই জন্য এরকম। তারপরে কামরুন্নাহার লাইলি হইলো বরিশালের মেয়ে, আমি হলাম চট্টগ্রামের মেয়ে, আমরা তো দূরের মানুষ। তারপরে এরকম আমার বাবা তো আরও জানতেন না এগুলা। তারপর যাই হোক শেষ পর্যন্ত আমরা 2 সপ্তাহ মতো ছিলাম। তারপরে একদিন আমার বাবা গেল, গিয়ে তখন আমাকে ইয়ের সাথে মারা আরম্ভ করছে। তোমার এখানে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম না, এগুলো করতে পাঠিয়েছে বাবা ওইখানে মারা আরম্ভ করছে। তখন জেলার বলে যে মারার দরকার নাই, নিয়ে যান ভালো মতো রাখেন। তখন বাবা আমাকে হোস্টেলে নিয়ে আসছে। মেয়েরা তো আমার পাইয়া খুব খুশি। খেতাবটা কখন মানে তুমি প্রথম শুনলা? সবাই যখন তোমাকে বলছে যে ভাষা আন্দোলনের সংগ্রামী নেত্রী যখন বলে, মানে সেটা কোন সাল থেকে বলা শুরু করলো? এইটা ইউনিভার্সিটিতে থাকা পর্যন্ত। ইউনিভার্সিটিতে মানে 55 তো জেল না আমার তো, হ্যাঁ জেলে হলো তো। আগে তো ভাষা সৈনিক কেউ বলতো না। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, চিটাগাং কলেজে যখন প্রোগ্রেসিভ, আমরা ছাত্র ইউনিয়ন হিসেবে, মানে তখন তারা তো কিছু রিকগনিশন বা ভাষা সৈনিক কি অমুক কি এগুলার তো কেউ
মানে পরোয়া করে না, সবাই যার যার কাজটা করে, কিন্তু তোমাকে কোন দিন থেকে বলা শুরু হলো? এটা তো আমি ঠিক বলতে পারবো না কবে থেকে, আমি ইউনিভার্সিটিতে কিন্তু ওই 55-তে জেল খাটার ঘটনাটা অনেক বড় একটা ঘটনা, ভাষার এইটার পরে কারা কারা জেলে গেছে, কি করছে, এইসব যেখানে গেছি সবাই আমাকে ভালোবেসেছে, বুঝছো। আমি আন্দোলন করেছি, কিন্তু আমাকে চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল, হ্যাঁ, আমাকে এই লিডার এদিকে আসে, এই লিডার এদিকে আসে, খুব স্নেহ করতেন।